পিসি ভাইপোর ল্যাজে তাহলে আগুনটা ভালোই দিতে পেরেছি। 2016-র আগে পথের কাঁটা দূর করতে যেরকম মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ববি চাচা ইত্যাদিদের বিরুদ্ধে নারদা স্টিং অপারেশন করেছিলেন ভাইপো, এবার ইউটিউবাররা সেই জায়গাটা নিয়ে নিয়েছে। পথের কাঁটা ভাইপো পিসির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ইউটিউবাররা, এবং এদেরকে ভয় দেখিয়ে জেলে পুরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে গিয়ে প্রলোভন দেখিয়ে কিছুতেই জব্দ করা যাচ্ছে না, কিছুতেই এদের মুখটা বন্ধ করা যাচ্ছে না, এবং চুরি, চিটিংবাজি, ফেরেববাজি সমস্ত সত্য ঘটনা এই ইউটিউবাররা, এই শুদ্ধশীল ঘোষরা সামনে নিয়ে চলে আসছে। আর তাই এবার প্যাকের পরামর্শে স্টিং অপারেশন করে ফাঁসানো চক্রান্ত চলছে। ভোটের আগে নতুন ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা চলছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আমাদের জেলে পুরে দিয়ে, আমাদের মুখটাকে বন্ধ করে দিয়ে ফাঁকা মাঠে জেতার একটা চেষ্টা করছে। কেন বলছি এই কথাটা? ঘটনার সূত্রপাত হয়েছে গত শুক্রবার। সূত্রপাত বলবো না, সূত্রপাত আগেই হয়েছে, আমি হিন্টস আগেই পেয়েছি। গত শুক্রবার কাজ করছি বিকেলের দিকে, তখন দেখতেই পাচ্ছেন একটা ফোন কল। আমি ইচ্ছা করে নাম্বারগুলো এখন অমিট করে রেখেছি, আমি সমস্ত কিছু সামনে নিয়ে আসছি না, যথা সময়ে যথা জায়গায় আমি এগুলো সব কিছু নিয়ে আসবো। বিকেল 16টা 7, 4টে 7-এ আমার কাছে একটা কল আসে, আননোন নাম্বার। যথারীতি তখন একটা ভিডিও শেষ করে আমি এডিটিংয়ের কাজ করছি, সুতরাং সেই জায়গাটায় আমি কল করি না, এরকম প্রচুর কল সারাদিন আসে। কিন্তু মিনিট 5-এর মধ্যে আবারও একটা কল এলো। দ্বিতীয়বার যখন কলটা এলো আমি কলটা তুলি, কেননা সেখানে ওই যেগুলো সাজেশান নামগুলো সব দেওয়া থাকে না, এখন তো ফোন এলেই নাম বোঝা যায়, সেখানে যে যে সাজেশানগুলো দেওয়া ছিল সেটা দেখে একটু কিরকম সন্দেহজনক আমার লাগছিল। তো ফোনটা তোলার পরই দেখতেই পাচ্ছেন 1 মিনিট 54 সেকেন্ড, প্রায় 2 মিনিটের কাছাকাছি আমার সঙ্গে কথা হয়। এবং প্রথমেই তিনি তার নাম বলেন, তিনি একটা এজেন্সির নাম বলেন, এই এজেন্সির তিনি হর্তা কর্তা বিধাতা, তিনিই মালিক, এরকম কথা তিনি বলেন। তিনি নিজে আমাকে ফোন করেছেন। কেন ফোন করেছেন? তার কারণ হচ্ছে তিনি নাকি একটা ন্যাশনাল লেভেল পার্টি, এবং তারপর তিনি নিজেই ডিসক্লোজ করেন বিজেপির সঙ্গে তার ডিল হয়েছে, এবং সেই অনুযায়ী আমাকে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাকে একটা ইমেল পাঠানো হয়েছে। টাকা নিয়ে আমাকে বেশ কিছু ক্যাম্পেন করে দিতে হবে বিজেপির হয়ে, সেই সংক্রান্ত ব্যাপারেই খুব আর্জেন্ট রয়েছে, তার খুব আর্জেন্সি রয়েছে। ওই জন্য আমি যখন রিপ্লাই করিনি, আমি যখন রেসপন্স করিনি, আমাকে উনি ফোনটা করেছেন। তো আমি জিজ্ঞাসা করলাম কোন ইমেল আইডিতে পাঠিয়েছেন, কেননা আমার বেশ কয়েকটা ইমেল আইডি আছে, পার্সোনাল আইডি রয়েছে, প্রিয় বন্ধুর জন্য একটা আইডি রয়েছে। তো তিনি একটা আইডির কথা বলেন, সেটা আমি খুব একটা চেক টেক করি না, মাঝে মাঝে চেক করে দেখি যে ওই পুলিশবাবুর কোনো নোটিশ ফোটিশ এসছে কি না। তাই আমি বললাম যে ঠিক আছে, এক কাজ করুন, এক তো হচ্ছে আমার ফোন খুব সম্ভবত ট্যাপ আছে, কারণ ওই প্যাকের চিটিংবাজগুলো আর ওই ভেরুয়া রাজীবের মালগুলো সারাদিন ধরে আমার ফোনে ট্যাপ করে শোনে কার সঙ্গে কথা বলছি, কী হচ্ছে না হচ্ছে। আমাকে আপনি হোয়াটসঅ্যাপে কল করুন। আমি ইন্টেনশনটা বোঝার জন্য জাস্ট এটা বললাম, এবং দিস ইজ ফ্যাক্ট যে আমার ফোন খুব সম্ভবত শোনা টোনা হয়, এরকম বহু যারা পুলিশ বন্ধু আছেন, যারা হেল্প করেন, যারা ভেতরের খবর দেন, তারা কিন্তু আমাকে জানিয়েছেন। তো আমি বলি যে আমাকে হোয়াটসঅ্যাপে কল করুন। এখন তিনি যদি পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্ট রাখতে পারতেন, তিনি বলতে পারতেন যে ভাই আমি তো একটা ফেয়ার ডিল করতে এসেছি, তো সেখানে কে কী শুনলো না শুনলো তাতে তো কিছু এসে যায় না। তিনি আমাকে সাথে সাথে বলেন হ্যাঁ ঠিক আছে, আমি ফোনটা কেটে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে কল করছি। তো ততক্ষণে আমি আস্তে আস্তে ওই যে ইমেলটা বলেছেন সেই ইমেলটা আমি চেক করি। এরপর তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন, তার মুখ আমি ঢেকে দিয়েছি, নাম্বার ঢেকে দিয়েছি, নামটাও ঢেকে দিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন ঠিক তারপরে মানে ফোনটা আমি রাখলাম এখানে, আমাকে 16টা 12, 4টে 12ই কল করা হয়েছিল। 1 মিনিট 54 সেকেন্ড, মানে প্রায় 2 মিনিট কথা হয়েছে, মানে 16টা 14, 4টে 14ই ফোনটা ছেড়েছি। এবং তারপর হোয়াটসঅ্যাপ কলের টাইমিংটা দেখুন, হোয়াটসঅ্যাপ কলে হচ্ছে 16টা 15, অর্থাৎ 4টে 15 ঠিক ফোনটা রেখেছে আর আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছে। কল করার পর আমি বললাম যে মেলটা খুলছি, একটু সময় লাগছে, বলে হ্যাঁ আমি ফোন ধরে আছি, কোনো অসুবিধা নেই। করে প্রায় 8 মিনিট তার সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে? তার বক্তব্য হচ্ছে তিনি একটা মেল পাঠিয়েছেন, আমি সেই মেলটা ততক্ষণে খুলে ফেলেছি, এবং মেল খোলার পরই আমার সন্দেহ একদম মানে পুরোপুরি আমি 100% সার্টেন হয়ে গেছি। তাই আমি দীর্ঘ কনভারসেশন করেছি, বিভিন্ন রকম কথা বলেছি, আমি আমি দেখার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে কোথা থেকে ফাঁকটা আসছে, কী ব্যাপারটা আসছে। এবং আমি তো খুব এক্সপেক্ট করেছিলাম, দেখুন এটা হচ্ছে গত শুক্রবারের ঘটনা, আজকে রবিবার, যে গতকাল ওই পাকলা টাকলা কী সব আছে না, চোর কুনালে সব চোর চিটিংবাজ ফেরেববাজ ডিজিটাল গাধাগুলো, তারা এইসব কল রেকর্ডগুলো সামনে নিয়ে আসবে, আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু আনেনি তাই আমি ভিডিও করে সামনে নিয়ে চলে এলাম। তো সেখানে আমাকে বলা হয় যে মেলটা পাঠিয়েছে, আমি মেলটা ততক্ষণে খুলেছি। এবার সন্দেহটা কেন মেলটা খোলার পর হয়েছে দেখুন। 1 নম্বর হচ্ছে
আর্জেন্ট রিকোয়ারমেন্ট পলিটিক্যাল ক্যাম্পেইন, এটা হেডলাইন দিয়ে আমাকে মেল পাঠানো হয়েছে। মেলের ভাষ্যটা আমি পরে পড়ছি। এবার সন্দেহ জায়গাটা দেখুন, একটা এজেন্সি, সেই এজেন্সি বিজেপির সঙ্গে কাজ করছে, ন্যাশনাল লেভেল পার্টির সঙ্গে কাজ করছে। তারা আমাকে যে ইমেলটা পাঠিয়েছে সেই ইমেলে কোনো রকম কোনো ছবিই নেই, ব্ল্যাঙ্ক, ছবির জায়গাটা ব্ল্যাঙ্ক। এই ধরনের এজেন্সি যারা কাজ করে তারা তো সবার আগে নিজেদের প্রমোশন করে, নিজেদের যে লোগো আছে টোগো আছে এইগুলো তো বিভিন্ন জায়গায় তারা দেয়, তো সেই জিনিস কোনো রকম কিছু দেওয়া নেই। 2 নম্বর, তাদের নাম লেখা রয়েছে কিন্তু মেলটা পাঠানো হয়েছে জিমেল থেকে। এবার জিমেল থেকে পাঠানো হয়েছে সন্দেহটা কারণ হচ্ছে নিচে ওদের ওয়েবসাইটের নাম, যেটা আমি একটু পরে দেখাচ্ছি, ওয়েবসাইট দেওয়া রয়েছে, HTTPS দেওয়া ওয়েবসাইট রয়েছে, যার নিজস্ব ডোমেন রয়েছে। একটা এত বড় এজেন্সি চালাচ্ছে যারা বিজেপির সঙ্গে ডিল করছে, তাদের নিজস্ব কোনো অফিসিয়াল ইমেল নেই, তারা জিমেল থেকে আমাকে ইমেল পাঠাচ্ছে। এইবার ইমেলে কি লেখা আছে, সেখানে মাসে প্রায় 21 লাখ টাকার অফার দেওয়া হয়েছে আমাকে বিজেপির হয়ে কাজ করার জন্য। কেন বিজেপির জন্য কাজ করা হচ্ছে আর আমি প্যাককে বলছি, একটু পরেই ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে আমাকে বলা হচ্ছে, যেটা মেলের ভাষ্য, সেখানে ডিয়ার ইনফ্লুয়েন্সার আমাকে সম্বোধন করেছে, ওয়ার্ম গ্রিটিংস ফ্রম, ওদের নাম লিখেছে, আমাদের তরফ থেকে ওয়ার্ম গ্রিটিংস জানাচ্ছি। উই আর গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট আমাদের এই এজেন্সি হ্যাজ রিসেন্টলি কোলাবোরেটেড উইথ আ ন্যাশনাল বেসড পলিটিক্যাল পার্টি ফর দ্য পারপাস অফ দ্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন ওয়েস্ট বেঙ্গল সার্কেল অনলি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের মার্কেটিং নিয়ে আমাদের কাজ করার জন্য একটা ন্যাশনাল লেভেল পার্টির সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে, যেটার কথাও বলছে বিজেপি। উই রেগুলারলি ফলো your content and your content totally suits our requirements and hence we would like to collaborate with you. আপনার সঙ্গে আপনার কন্টেন্ট আমরা রেগুলারলি দেখি এবং আপনার কন্টেন্ট দেখে মনে হয়েছে আমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে তার সঙ্গে স্যুটস করবে, সেই জন্য আপনার সঙ্গে আমরা কোলাবোরেট করতে চাই। দ্য ক্যাম্পেইন উইল স্টার্ট ফ্রম মিড ফেব্রুয়ারি অ্যান্ড কন্টিনিউ টিল দ্য মার্চ টিল দ্য মিড মার্চ। এই মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চ অবধি আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। ডিউরিং দিস ক্যাম্পেইন উই উইল প্রোভাইড ইউ টেকনিক্যাল সাপোর্ট, আমাকে টেকনিক্যাল সাপোর্ট দেবে, অ্যালং উইথ কন্টেন্ট স্ট্র্যাটেজি। ইয়োর রেসপন্সিবিলিটিস আর অ্যাজ ফলোস, আপনাকে এই নিচের কাজগুলো করতে হবে, আপনাকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দেবো, সমস্ত কিছু দিয়ে দেবো। এবার মজার ব্যাপার দেখুন, আমাকে বলছে এরা রেগুলারলি ফলো করে, খুব ভালোভাবে ফলো করে। এইবার সবথেকে মজার ব্যাপার আপনাদের আর একটা জিনিস দেখায়, এখানে আমার সঙ্গে কোনো দিন কোনো কন্ট্যাক্টে ছিল না, একে আমি চিনিও না জানি না, নট এ কন্ট্যাক্ট লেখা রয়েছে, দেখুন ওই ছবিটা রয়েছে, ছবির নিচে আমি নামটা যেখানে ব্ল্যাঙ্ক করে দিয়েছি, নট এ কন্ট্যাক্ট, নো কমন গ্রুপস, আমার সঙ্গে না কোনো কমন গ্রুপে আছে, আমার সঙ্গে না কোনো কন্ট্যাক্টে আছে, অথচ আমাকে রেগুলারলি ফলো করে। আচ্ছা, বেশ বেশ করতেই পারে। এইবার অফারটা শুনুন একবার, কী কী অফার দেওয়া হচ্ছে। রিলস কোয়ান্টিটি 10 রিলস ফর দ্য ফার্স্ট 10 days, 1 রিল পার ডে। প্রথম 10 দিন আমাকে 10খানা রিল বানাতে হবে, মানে ওই 1 থেকে 1.5 মিনিটের ভিডিও, যেগুলোতে ওরা আমাকে টপিক দিয়ে দেবে। আমি জিজ্ঞেস করলাম এই রিলটা কীভাবে বানাতে হবে, আমি তো রিল বানাই না জেনারেলি, আমি তো যেগুলো হয় আমার ভিডিওগুলো 12 মিনিট 15 মিনিট 18 মিনিটের ভিডিও হয়। বলছে না না, ওই 1-1.5 মিনিটের ভিডিও আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। এবং সেখানে আমার কত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আছে সেই অনুযায়ী আমার রেট ফিক্স করে দেওয়া হয়েছে। যদি আমার 50,000 থেকে 98,000 সাবস্ক্রাইবার হয় তাহলে পার রিল আমাকে 10,000 টাকা করে দেবে। আর আমার এখন 9,500 9.5 লাখের কিছু বেশি আছে, শুধু 900K to 2 মিলিয়ন ওই গ্রুপটাতে আমি পড়ছি। সুতরাং একটা রিল বানালে আমাকে 80,000 টাকা করে দেবে পার ডে, 80,000 টাকা, মানে 10 দিন 10খানা রিল বানিয়ে দেবো, 8 লক্ষ টাকা আমি পেয়ে যাব। এটা গেল ফার্স্ট ফেজ। এরপর তাদের সেকেন্ড ফেজ হচ্ছে, সেকেন্ড ফেজ কি, এক্সপ্লেনার ভিডিও কোয়ালিটি 5 to 7 ভিডিওস ফর দ্য নেক্সট 10 days। পরের 10 দিন আমাকে 5 থেকে 7টা ভিডিও বানাতে হবে, ধ্রুবরাটি স্টাইলের বানাতে হবে, ডিউরেশন হবে 60 সেকেন্ড to 3 মিনিট, 60 সেকেন্ড থেকে 30 মিনিটের একটা করে ভিডিও, 3 মিনিটের একটা করে ভিডিও বানাতে হবে, 1 মিনিট থেকে 3 মিনিট তার ডিউরেশন হবে, মানে 12-15 মিনিট আমাকে খাটতে হবে না, জাস্ট 1 থেকে 3 মিনিট আমি একটা ভিডিও বানিয়ে দেবো। শ্যুট অ্যাট হোম ইউজিং আইফোন অনলি, স্ক্রিপ্ট অ্যান্ড কন্টেন্ট প্রোভাইডেড বাই আস, এডিটিং উইল বি ডান বাই আওয়ার টিম। ওদের টিম সেটা আবার এডিট করে দেবে, আমাকে এডিটটাও করতে হবে না, তারা আমাকে সব কিছু কনসেপ্ট দিয়ে দেবে, শুধু আমাকে মুখে বলতে হবে। এবং সেখানে যে রেঞ্জগুলো দেওয়া আছে সেখানে আমার রেঞ্জ 900K
1 লাখ পার ভিডিও। আর 1 মিলিয়ন থেকে 1.5 2 মিলিয়ন যদি হয় তাহলে 1.5 লাখ টাকা করে পার ভিডিও দেবে। তাই বললাম যে দেখুন এখানে তো আমার প্রায় 10 লাখের কাছাকাছি হয়ে গেছে, 9.5 লাখের বেশি, 9,60,000 মতো আমার সাবস্ক্রাইবার। তো আমি তো প্রায় 10 লাখে ঢুকে গেছি। তো আপনাদের তো অনেক টাকা মনে হচ্ছে, এত টাকা আপনারা দেবেন বলছেন, তো সেটা ওই 1 লাখ আর 1.5 লাখের মধ্যে তো অনেকটা ডিফারেন্স। তো আমাকে ওই 10 লাখ ক্যাটাগরিটায় ধরে নিয়ে গিয়ে 1.5 লাখ টাকা দেওয়া যায় না? তখন বলছে না, আমাদের তো যেটা দিয়েছে ওখান থেকে আমি সেই অনুযায়ী করছি, আমাকে এটা নিয়ে কথা বলতে হবে। দেবো না বলছে না কিন্তু একবারও, আমাকে তাহলে কথা বলতে হবে না। হ্যাঁ, আপনার মালিকের সঙ্গে কথা বলুন, অনেক পয়সা রয়েছে, তো অসুবিধা কিছু হবে না। আর যদি বিজেপির থেকে হয়, বিজেপি তো আমাকে খুব ভালো করে চেনে, খুব ভালো করে জানে, দেখুন কথা বলুন, হয়ে যাবে তাহলে। আমি খেলাচ্ছি, লেজে খেলানোর চেষ্টা করছি, আরও কথা বার করার চেষ্টা করছি। এরপরের চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। এরপর একটা থার্ড আমাকে কাজ করতে হবে। নেক্সট 10 দিনে আমাকে 3খানা ক্যান্ডিডেটের ইন্টারভিউ হতে হবে। ভাবুন একবার, পশ্চিমবঙ্গের নির্বাচন এখনও ঘোষণা হয়নি, কোন দলের কে ক্যান্ডিডেট হবে কোনো ঠিক নেই, কিন্তু তা সত্ত্বেও আমাকে ক্যান্ডিডেটের ইন্টারভিউ করতে হবে 3খানা। এবং তার জন্য যে টাকাটা দেবে ওই 900K to 1 মিলিয়ন, দেখুন 2 লাখ পার ভিডিও, অর্থাৎ 3টে ভিডিও বানাবো, 3 দুগুণে 6 লাখ টাকা আমাকে দেবে, আমাকে ইন্টারভিউ করতে হবে। আমাকে এবার আমি বললাম যে তাহলে ইন্টারভিউ কোথায় গিয়ে করতে হবে, না আমি অনলাইনে করতে পারবো? আমি তো অনলাইনে ইন্টারভিউ নিই। বললো না, ওটা আপনাকে গিয়ে করতে হবে। দেখুন আমরা লজিস্টিক সাপোর্ট সব কিছু দিয়ে দেবো। আমি হ্যাঁ তাই, ট্রাভেল, ফুড অ্যান্ড লজিস্টিক ফুললি কভার্ড বাই দ্য ন্যাশনাল পলিটিক্যাল বডি। ইনফ্লুয়েন্সার অনলি নিডস টু ভিজিট অ্যাসাইন লোকেশন অ্যান্ড শ্যুট। স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এটার জন্য আবার স্পেশাল সিকিউরিটিও দিয়ে দেবে আমাকে, কোনো চিন্তা নেই আমার। 3টে ভিডিও বানাবো, 6 লক্ষ টাকা আমাকে দেবে। অর্থাৎ যদি ভালো করে হিসেব করে দেখেন, প্রথম 10 দিন 10খানা রিল বানাবো, 8 লাখ টাকা, 80,000 টাকা করে পার ভিডিও। তারপরে 7খানা ভিডিও বানাবো, 1 লাখ টাকা করে দেবে, 7 লাখ টাকা ওইখান থেকে আসছে। যদি হ্যাঁ 900K ওই যে হচ্ছে 1 লাখ টাকা, তাহলে 7 আর 8-এ 15 লাখ টাকা। আর তারপর 15 লাখের পর 3টে আমাকে ইন্টারভিউ বানাতে হবে, 6 লাখ টাকা, 21 লাখ টাকা। নেক্সট 30 দিনে মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চের মধ্যে আমাকে 21 লাখ টাকা দিয়ে দেবে। এরপর টিমের নাম লেখা রয়েছে, কোন এজেন্সি লেখা রয়েছে, ফোন নাম্বার আছে, আমি কালো করে দিয়েছি, এবং নিচে দেখুন HTTPS, ওদের ওয়েবসাইটের নামটাও সেখানে দেওয়া রয়েছে। সেখানে আমার সন্দেহটা আরও বেড়ে গেল যে ভাই তোমাদের ওয়েবসাইট রয়েছে, সেটা আবার HTTPS লাগানো, সিকিউরড, কিন্তু তোমার নিজস্ব ডোমেনের কোনো ইমেল আইডি নেই, তুমি আমাকে জিমেল থেকে ইমেল করছো। ঠিক আছে, তাই আমি বললাম তো এটা তো অনেক টাকার ব্যাপার, তো পেমেন্ট কীভাবে করবেন? বলছে পেমেন্ট আপনার এই কাজ শুরু যদি আপনি হ্যাঁ করে দেন, তাহলে আমরা প্রথমেই 50% পেমেন্ট আপনাকে দিয়ে দেবো। মানে এই যে আপনি এখন ফার্স্ট ফেজের কাজটা করবেন, আপনাকে যে 10খানা রিল বানাতে হবে, তার জন্য তো 8 লাখ টাকা হচ্ছে, 4 লাখ টাকা আমরা আপনাকে দিয়ে দেবো। যে মুহূর্তে আপনি কাজটা কমপ্লিট করে দেবেন, বাকি 4 লাখ টাকা আপনাকে দিয়ে দেবো। বাহ, বেশ ভালো। তো পেমেন্টের মেথডটা কী হবে, কীভাবে টাকাটা আমাকে দেবেন? বলো কেন, ক্যাশে পৌঁছে দেবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খুবই ভালো ব্যাপার, ক্যাশে আপনারা পৌঁছে দেবেন, কোনো অসুবিধা নেই। বেশ, আমি তাহলে করবো। এবার তাহলে নেক্সট স্টেপ কী হবে, আপনার মালিকের সঙ্গে কথা বলে বলুন টাকাটা বাড়াবে কি না, বাড়ালে তারপর আমি করবো, এত কম টাকায় তো আমি করবো না। তখন বলে কি ঠিক আছে, সেটা আমি কথা বলে আপনাকে জানাচ্ছি, কিন্তু আপনি একটা কাজ করুন, আপনি যে কাজটা করতে আগ্রহী সেটা একটা আমাকে ইমেলে পাঠিয়ে দিন। না দেখুন, আপনি আমাকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে কথা বলছেন যাতে এটা কেউ ট্রেস করতে না পারে, আমি বললাম, আপনি এগ্রি করলেন। তারপর আপনি আমাকে ক্যাশে টাকা দেবেন, যাতে এই যে টাকার লেনদেন হয়েছে এটা কেউ ট্র্যাক করতে না পারে। আর এদিকে আপনি ইমেল পাঠিয়ে আমাকে ডিটেলস পাঠাচ্ছেন, আর আমাকে ইমেলে জবাব দিতে বলছেন। এটা কীরকম লাগছে না? এ তো ট্র্যাক থেকে যাচ্ছে, প্রমাণ থেকে যাচ্ছে, এখান থেকে তো ভবিষ্যতে আমাকে জেলে পুরে দেওয়া হতে পারে। তো এটা কি ঠিকঠাক হচ্ছে? আর আপনি যদি বিজেপির হয়ে করে থাকেন, বিজেপির তরফ থেকে অফারটা এসে আসে, আমাকে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি পার্সোনালি চেনেন, জানেন তো, ওনাদেরকে বলুন, বাকি কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। যেই বলবেন শুদ্ধশীল এই কথা বলেছে, আমার মুখের কথাতেই দেখবেন ওনারা হ্যাঁ করেছে, আমাকে কোনো ইমেল পাঠাতে হবে না। মাল তখন বুঝে গেছে যে আমিও ধরে নিয়েছি। এবার আপনাদের মনে হবে যে এটার সঙ্গে প্যাককে জড়াচ্ছি কেন, এটার সঙ্গে আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে, স্টিং অপারেশন হচ্ছে, এই কথাটা ভাবছি কেন? দেখুন, কিছুদিন আগে হঠাৎ করে আমাকে একজন ফোন করে, সংবাদ মাধ্যমের সঙ্গেই তিনি যুক্ত আছেন, অনেক দিনের পরিচয়, এবং তিনি আমাকে কোনো কথা বলার আগেই বলেন যে একটা কথা ছিল আপনার সঙ্গে, শাসক দলের একজন MLA আছেন, অমুক জেলার অমুক বিধানসভা। আচ্ছা, কী হয়েছে তার? বললো ওনার হয়ে না একটা ভিডিও করে দিতে হবে, যে উনি ভালো করছেন, উনি খুব ভালো আছেন, এরকম একটা ব্যাপার, এবং সেটার জন্য বেশ মোটা টাকা আপনি পাবেন। আচ্ছা, মোটা টাকা দিয়ে আমি করব শাসক দলের ভিডিও? তো ভালো কাজটা কি করেছে, আমাকে একটু কাজের লিস্টটা পাঠাতে বলুন তো। ওনার অকাজের লিস্টটা আমি পাঠিয়ে দেবো, ছাল খুলে নেবো আমি যদি বলতে শুরু করি একবার।
বললো না না, আপনাকে ইন্টারভিউ করতে হবে না, আপনি জাস্ট বলে দিন যে উনি ভালো করছেন এরকম, সবাই তো আর খারাপ হয় না, আচ্ছা পাঠান না ভালো কাজটা কী করছেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি আমি যদি বলি মানুষকে যে ইনি ভালো, তোলামূল বাহিনীর লোক আর সে ভালো কাজ করতে পারে? শুনুন, এরা হচ্ছে চোর, এরা হচ্ছে চিটিংবাজ, এরা হচ্ছে ফেরেববাজ। এরা যদি কোনো রকমে 2026 আবার ফেরত আসে না, আমার ছেলে আর হিন্দু থাকবে না, আমি প্রাণে বেঁচে থাকবো কিনা জানি না, আমার বউকে প্রত্যেক দিন গিয়ে শাহজাহানের পিঠে বাহিনীর পিঠে বানাতে হবে। সুতরাং সুতরাং 1 কোটি টাকা দিলেও আমি এদের ভিডিও করব না। আর আপনাকে সাবধান করে দিচ্ছি, এই ধরনের ফেরেববাজের ফোন যদি দ্বিতীয়বার আমাকে করেছেন, আপনাকে যা মজা বোঝানোর আমি বুঝিয়ে দেবো। আপনার সাহস হলো কি করে আমাকে এই ফোনটা করেছেন? আপনি টাকা নিয়ে আমি ভিডিও করব? এতদিন তো আমার সঙ্গে সম্পর্ক, কোনো দিন দেখেছেন, কোনো দিন বুঝেছেন? বলছে না না, তাহলে সেটাও করতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি তো সমীক্ষা করেন, সমীক্ষাতে ওই জায়গাটা তোলামূলের হয়ে পজিটিভ দেখিয়ে দিন। তো আমি যা ঝাড়া ঝেড়ে দিয়েছি। তারপরে তো ওরা বুঝে গেছে এইভাবে টাকা দিয়ে মালটাকে ফাঁসানো যাবে না, তোলামূলের টাকা বললে এই মাল টাকা নেবে না। 2 নম্বর একটা জায়গা রিসেন্ট ট্রেন্ড হয়েছে, যেটা হচ্ছে মহিলা ঘটিত কেসে ফাঁসিয়ে দাও বা ড্রাগ কেসে ফাঁসিয়ে দাও। এখন মুশকিল হচ্ছে, আমি আমার বাড়িতে থেকে কাজ করি, বাড়িটাই আমার স্টুডিও, সেখানে এসে তছনছ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তারপর কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে, কিছু প্রমাণ করতে পারেনি। এবার বাড়িতে সবসময় আমার স্ত্রী থাকেন, এবং আমার ওই উল্টোপাল্টা কোনো দোষ নেই, কোনো নেশা নেই, যে কোনো মহিলার কাছেই আমার স্ত্রী বাদে দেখা হলেই আমি কথা বলি, এবং এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমি সঙ্ঘকে যে সম্মান করি, সঙ্ঘের কাছ থেকে এটা আমার শেখা, যে সকলেই হয় আমার দিদি না হলে আমার মা, তার বাইরে কোনো ব্যাপার নয়, এবং আমি সেই নমস্কার করেই কথা বলি। সুতরাং ওই কেসটায় ফাঁসানো যাবে না। আর বাইরে যায় না যে প্যাকেটে প্যাকেটে করে কিছু গাঁজা ফাঁজা ড্রাগ ফ্রাগ ঢুকিয়ে দেবে, দিয়ে আমাকে নার্কোটিক্সে ফাঁসাবে, তাহলে কিছু হবে না। এবার যেহেতু তোলামূলের নাম বললে টাকা নিচ্ছে না, এই কেসগুলোয় ফাঁসানো যাচ্ছে না, তাহলে অপশান কি পড়ে থাকছে? অপশান হচ্ছে স্টিং অপারেশন করো। যে মুহূর্তে মালটার ক্যাশ টাকা ঢুকে যাবে, সেই মুহূর্তে সেখানে পুলিশ দিয়ে রেড করিয়ে দেবো। ব্যাস, যেই রেডটা হয়ে গেল, এই দেখো এ এতদিন বড় বড় কথা বলতো, এ নিজেই তো টাকা নেয়, এই টাকা কোথা থেকে এলো, এবং তারপর জেলে ঢোকানো, একটার পর একটা কেসে ট্যাগ করা, ভোটের আগে আর বেরোচ্ছে না। এই মালটা জেলে থাকলে বেশ সুবিধা। রোজ যে আমাদের চামড়াটা ছাড়াচ্ছে, রোজ যে আমাদের মুখোশটা খুলছে, সেটা আর খুলতে পারবে না। এটাই স্ট্র্যাটেজি ছিল। আপনি ভাবুন একবার যে লোকটা আমাকে ক্যাশে টাকা পৌঁছে দেবে, এবং সব থেকে বড় কথা, আমাকে যে পরিমাণ টাকা অফার করা হচ্ছে, 20 লাখ টাকা, 21 লাখ টাকা 1 মাসের মধ্যে। তো সেই জায়গা থেকে সে আমাকে ইমেল পাঠিয়ে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করছে, এবং আমাকে সেই ইমেলে রেসপন্স করে জানাতে হবে হ্যাঁ হ্যাঁ আমি এই টাকাটা নেব। ভাই দেখুন, আমি কন্টেন্ট ক্রিয়েটার, যদি আমি ধরেও নিই আমি টাকা নিয়ে কন্টেন্ট করি, কেউ কেউ আমাকে টাকা দিয়েছে সেই জন্য আমি কন্টেন্ট করছি, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা কোনো ইললিগাল কাজই নয়। তার কারণ দেখবেন যারা ট্রাভেল ব্লগ করে, তারা বলবেন আমি অমুক রিসর্টে গিয়েছি, অমুক হোটেলে থেকেছি, এইভাবে করেছি। তো এখানে অনেক সময় স্পন্সর্ড হয়, তাদেরকে স্পন্সর করে পুরো ট্রিপটাকে, তারা তাদের হয়ে বলে, এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। আবার দেখবেন যারা ফুড ব্লগার, তারা বিভিন্ন খাবারের দোকানে খেতে যান, খেতে গিয়ে বলেন যে এই খাবারটা খুব ভালো, এদের খুব ভালো, এই নতুন করেছে, সেখানেও সেগুলো স্পন্সর থাকে। এটা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ব্যাপার। তো আমি পলিটিক্যাল অ্যানালিসিস করি, আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে টাকা নিয়ে তাদের ফেভারে কথা বলি, সেটার মধ্যে ইললিগাল কোনো ব্যাপার নেই। কেননা এটা আমার পেশা, এবং এখান থেকেই আমার ইনকাম করে আমার সংসার চলে। আমি লিগালিটির জায়গাটা বলছি, আমি নিই কি নিই না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এইবার সেখানে আমি ইললিগাল কাজ কখন করব? ইললিগাল কাজটা তখনই হবে আমি যদি টাকাটা নিয়ে ভারত সরকারের ট্যাক্সটা ফাঁকি দিই, সেইখানে আমি ইললিগাল কাজটা করব। আমি ক্যাশে টাকা নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি ভারত সরকারকে ট্যাক্সটা দিতে চাই না। ভাই, এরা আমার অ্যাকাউন্ট শকুনের মতো চোখ রেখে দিয়েছে। আমার অ্যাকাউন্ট ছেড়ে দিন, আমার শাশুড়ির অ্যাকাউন্ট এরা ফ্রিজ করে দিয়েছিল, জানেন? সেখান থেকে জানতে পেরেছি আমার অ্যাকাউন্ট ছেড়ে দিন, আমার বউয়ের অ্যাকাউন্ট ছেড়ে দিন, আমার শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্ট অবধি এরা নজরদারি রেখে দিয়েছে। এবং একটা পুরনো মামলা করে, কোথাকার পুরনো মামলা জানেন? ডায়মন্ড হারবারের পুরনো মামলা। বুঝতে পারছেন কোথা থেকে এরা আমাকে নজরে রেখেছে? এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, তারপরে 5 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমি এদের কাছ থেকে এই ক্যাশ টাকা নেবো, দিয়ে আমি কন্টেন্ট করব, করে ফাঁসবো? মানে গাধা কত রকমের হলে, অশিক্ষিত কতখানি হলে এরা এই ধরনের কল্পনাও করতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যখন এটা হলো, আমার সন্দেহটা যখন এই সমস্ত কিছু থেকে হয়ে গেছে, আমি এর সম্বন্ধে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। সেখানে কয়েকটা জিনিস দেখলাম। যে এজেন্সিটার নাম বলছে, সেই এজেন্সিটা তৈরি হয়েছে 2023 সালে। কোনো তার আগা পস্তালা নেই, একটা নতুন হঠাৎ করে গজিয়ে ওঠা এজেন্সি, তার সঙ্গে বিজেপির ন্যাশনাল কমিটি, ন্যাশনাল লেভেলের লোকেদের ডিল হয়ে গেল, এবং সে ক্যাশ টাকায় আমাকে অফার করতে এলো। 2, সেই এজেন্সিটার হেড অফিস হচ্ছে মহেশতলা। মহেশতলা মানে কোথায় বুঝতে পারছেন? ভাইপোর ডেরায়। সেইখানে ভাইপোর ডেরায় বসে সে
আমাকে ক্যাশ টাকা দেবে মানে নিজেও ক্যাশ টাকা নিয়ে আসবে, সে বিজেপির কাছ থেকে দিল্লি থেকে ক্যাশ টাকা নিয়ে এসে আমাকে ক্যাশ টাকা দেবে, বিশ্বাসযোগ্য গল্পটা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ওই যে ওয়েবসাইটটা দিয়েছে না, ওই ওয়েবসাইটটা গিয়ে খুঁটিয়ে দেখছি, সেখানে গিয়ে এতখানি গাধা এরা, ইডিয়েট, অশিক্ষিত, যে সেখানে যে প্রোমোটা এরা করেছে সেটা হচ্ছে ভাইপো একটা ওই কাগজ কিনেছে রিসেন্টলি, মানে ভাইপো নিজে কেনেনি, ওই দুজন কী সব নন বেঙ্গলিকে দিয়ে কিনিয়ে নিয়েছে একটা কাগজ, এখন আপনারা জানেন ভালো করে, সেই কাগজের প্রোমো বড় বড় করে করছে। তাহলে যে তোলামূলের ঘরের লোক, যে ভাইপোর ডেরায় নিজের অফিস করেছে, 2023-এ অফিস করেছে, যে ক্যাশ টাকা অফার করছে, সে বিজেপির সঙ্গে ডিল করছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদের বলি, সেটা হচ্ছে দেখুন, বিজেপির নেতারা তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং সেটা খবরের স্বার্থে। কখনো শুভেন্দু অধিকারী, কখনো ডক্টর সুকান্ত মজুমদার, কখনো শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট সম্মানের সঙ্গে ইনভাইট করেন, কখনো চা চক্রে, কখনো কোনো এমনি আলাপ আলোচনার জন্য, মানে সেখানে এরকম নয় যে আমাকে আলাদা ডাকা হয়েছে, আমাদের মতো ইনফ্লুয়েন্সার যারা আছে মাঝে মাঝেই তারা মিট করেন। এবং সেখানে গিয়ে আমি এই রাজ্য স্তরের নেতাদের দেখেছি, যারা মুখপাত্র আছেন, তরুণজ্যোতি তিওয়ারি, শঙ্কুদেব পান্ডা, কেয়া ঘোষদি, রূপা গাঙ্গুলিদি, রুদ্রনীলদা, সজলদা, কৌস্তব বাগচি, এদের সকলের সঙ্গেই একটা পরিচয় আছে এবং সকলেই পার্সোনালি চেনেন এবং খুব খুব ভালোভাবে ব্যবহার করেন। বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে এদের সঙ্গে আলোচনা হয়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রিসেন্টলি আপনারা জানেন যে বিজেপির বহু কেন্দ্রীয় নেতাকে এই রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে। অমিত মালব্যজি আছেন, বিপ্লব দেবজি আছেন, ভূপেন্দ্র যাদবজি আছেন, মঙ্গল পাণ্ডেজি আছেন, সতীশ ধানজি আছেন। তো এরাও কিন্তু আমাদের সঙ্গে পরিচয় করেছেন বা এনাদের সঙ্গেও চা চক্রে মিট করেছি এবং সেখানে বিভিন্ন বিষয়, রাজ্যের বিষয় কী হচ্ছে না হচ্ছে, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। তো পার্সোনালি এরা মুখ চেনেন, একদম সামনাসামনি পরিচয় আছে। এমনকি অমিত শাহজির মতো ন্যাশনাল লেভেলের লিডার যখন পশ্চিমবঙ্গে পা রাখেন, তখন আমি কি একটা পাতি ইউটিউবার, তো সেই জায়গায় এরা কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে সেখানে ডাকেন যে প্রেস কনফারেন্সে আপনি আসুন, একসঙ্গে দেখা হবে, কথা হবে। এমনকি আরএসএস তাদের যারা রাজ্য স্তরের নেতৃত্ব রয়েছেন, বিপ্লবদা রয়েছেন, জিষ্ণু বসুদা রয়েছেন, তারাও কিন্তু অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক তাদের সঙ্গে। মোহন ভাগবতজির মতো মানুষ যখন কলকাতায় আসেন, তখন অত্যন্ত ভালোবাসা সহকারে, অত্যন্ত সম্মান সহকারে আমন্ত্রণ জানানো হয়। তাহলে এতগুলো বিজেপির শীর্ষস্তরের মানুষ বা সঙ্গের মানুষের সঙ্গে পরিচয় আছে, তাদের কেউ আমাকে টাকার অফার করলেন না, হঠাৎ করে একটা এজেন্সি, হঠাৎ ছাতার মাথার মতো গজিয়ে ওঠা এজেন্সি, সেখান থেকে অফার চলে এলো আমার কাছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমি ধরে নিলাম টাকা পয়সার ব্যাপার কোনো এজেন্সিকে দিয়েও দিয়েছে, এনারা তো অন্তত বলবেন যে দেখুন একটা ব্যাপার আছে, আমরা সরাসরি বলছি না, একটু প্রফেশনাল জায়গা ওটা, তো আমাদের টিম থেকে কেউ কল করবে বা আমাদের পরিচিত কল করবে, একটু কথা বলে নেবেন, অমুকচন্দ্র অমুক আপনাকে কল করে নেবে একবার। সেরকমও কোনো ব্যাপার নেই, হঠাৎ করে এরকম একটা জায়গা থেকে চলে এলো, দিল্লি থেকে ডিল হয়ে গেল, তারা আমাকে অফার করে দিল এবং ক্যাশ টাকায় আবার বাড়িতে পৌঁছে দিল। গাধামিটার একটা লিমিট আছে। তো এবার আপনাদের মনে একটা ফাইনাল কোয়েশ্চেন জাগবে যে এত কিছু যখন বুঝছি, এত কিছু যখন হচ্ছে, আমি এটা পুলিশের কাছে যাচ্ছি না কেন, পুলিশে কেন রিপোর্ট করছি না, এফআইআর কেন করছি না? দেখুন, আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে, পুলিশের কাছে যাব, আপনার মনে হয় আমি জাস্টিস পাবো, আমি ন্যায় বিচার পাবো? নাকি এইটাকে দেখিয়ে কনস্পিরেসি করে, যেমন আমার আগের বার নিয়ে গেছে, এখনও মামলাগুলো তুলছে না, দুটো মামলা হেরে গেছে বলে আর বাকি মামলাগুলো তুলছেই না, যাতে আমার জিনিসগুলো ছাড়তে হয়। এরা জানে থাপ্পড় খাবে, হারবে, তো এরা আবার কি করবে, আমার সমস্ত জিনিসপত্র সিজ করবে তদন্তের নামে, গা জুয়ারি করে, তারপর মামলাটাকে পেন্ডিং রেখে দেবে, আমার জিনিসপত্র নিয়ে চলে যাবে। তো এই পুলিশের উপর ভরসা রাখা যায়? তাই আমি যেখানে 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 জানালে এর প্রতিকার হয়, এত বড় ষড়যন্ত্রের মুখোশ খোলে, এবং সবথেকে বড় কথা, ওই চিটিংবাজ ভাইপোটা, তার যে এইসব প্ল্যান আছে না, সেটা ফাঁস হয়, সে যাতে ধরা পড়ে, সেটা যেখানে যেখানে জানানোর আমি জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা, আমাকে যে ফাঁসানো হতে পারে সেটা সামনে রেখেই আপনাদের যে সামনে এই জিনিসটা নিয়ে এলাম। এবং শুধু এই জিনিস নয়, আমার আশঙ্কা আরও ষড়যন্ত্র হবে ভোটের আগে, এবং গ্রেপ্তারির চেষ্টা এরা করবেই, কেননা এদের আর কিচ্ছু নেই, ওই 300 বছরের উন্নয়নের ফুটানি ফুটে গেছে, এদের মুখোশটা প্রত্যেক দিন খুলবো, এবং এদের না তাড়ানো অবধি লড়াই চলবে, এরা বুঝে গেছে। আর সেই জন্যই যখন মেরুদণ্ড দেখাতে পারছে না, এবার এইভাবে ঘুর পথে ফাঁসিয়ে গ্রেপ্তারির চেষ্টা চলছে। সেই জন্যই আপনাদের সামনে পুরো জিনিসটা ওপেনলি নিয়ে চলে এলাম। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।